আচ্ছা, আমি গতকাল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে প্রচুর গল্প বলবো, ঠিক আছে, এবং গল্পটা পাটে পাটে হবে, একদিনে হবে না, ঠিক আছে। এইবার গল্পটা আপনাদের শুনতে হবে। আজকে আমি অনুরোধ করব সবাই আমার ভিডিওটা আজকে দেখবেন, ঠিক আছে। আমি আজকে প্রথমবার আমার ভিডিও কমিউনিটি পোস্টে দেবো, আমার নিজের কমিউনিটি পোস্টে দেবো। কোনোদিন দিইনি, প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, কারণ আমি এখানে কোনো রকম কোনো পয়সা ইনকাম করার জন্য কোনো দিনই আসিনি, সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পারেন। তো সেখানে তাই জন্য সেরকমভাবে কোনো এফোর্ট দেওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আজকে আমি এই ভিডিওটা কমিউনিটি পোস্টে দেবো এবং আপনারা প্লিজ দেখবেন আর আপনাদের মতামত জানাবেন। হ্যাঁ, আমি কমেন্ট করতে আমি সবাইকে বলি, কারণ আমার প্রথমত তো মানুষের সাথে ইন্টারাক্ট করতে ভালো লাগে এবং আমি জানতে চাই যে আমার মতামতের সাথে আপনাদের মতামত কতটা মিল খাচ্ছে। তো যেটা বললাম সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখবেন। তো আজকে আমি এক মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। মহান ব্যক্তির ব্যাপারে কিছু বক্তব্য রাখবো এবং একটা প্রশ্নও রাখবো, এবং ভীষণ ধূর্ত কিছু মাইন্ড গেমস কিভাবে খেলা যায় সেটা বলবো, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে, আপনারা অলরেডি বৈশাখীর ভিডিওটা দেখেছেন। ভিডিওটাতে ও একটা খুব দামি কথা বলেছে যে আমি তো ওর সাথে 1 বছর, এই ব্যক্তির সাথে বৈশাখী 1 বছর জড়িত ছিল, তাহলে 1 বছরের মধ্যে এমন অনেক কথা হয়েছে, সেটার থেকে ও প্রচুর সাবস্ক্রাইবার্স আর প্রচুর ভিউজ আর প্রচুর রেভিনিউ ও আর্ন করতে পারতো, কিন্তু ও করেনি। তাহলে এবার আমি বলি, আমি গত আড়াই বছর এই ব্যক্তির সাথে অন অ্যান্ড অফভাবে কন্টিনিউয়াস আমি একটা লুপের মধ্যে ফেসেছিলাম, ঠিক আছে। আমি যদি চাইতাম না ভিউজ, সাবস্ক্রাইবার্স, রেভিনিউ খাটিয়া খাড়া করে, বলে না খাটিয়া খাড়া করে, ওইটা হয়ে যেত, কিন্তু করিনি। এবার আপনারা বলতেই পারেন যে এখন কেন বলছি, তার উত্তরটা ভিডিওর শেষে গিয়ে দেব। কি পরিমাণে ষড়যন্ত্র করতে পারে মানুষ, কি পরিমাণে মানে অসাধারণ মাইন্ড গেমস কীভাবে খেলতে পারে, ঠিক আছে, সেটার আনসারটা একদম লাস্টে গিয়ে দেবো ভিডিওর। তবে হ্যাঁ, আমি বুঝে গেছি, আমি বুঝে যাই। প্রথমত তো ওই ব্যক্তিকে আমি অনেকদিন ধরে চিনি, তাই জন্য অনেকটা বুঝে যাই যে সে কী করতে পারে আর কি করতে চায়। আর আরও আরেকটা কারণ হচ্ছে যে আমি মোটামুটি মানুষ অ্যানালিসিস করতে পারি, একটা সময় ছাত্র রাজনীতি করতাম, তো পারি। এইবার আসি, বক্তব্যে আসি, ভিডিওতে আসি, মেন কোর্স, ঠিক আছে। তো যাই হোক, সেটাতে আসি। এইবার কথা হচ্ছে যে অনেকেই আমাকে অনেকেই একটু কনফিউজ যে আমাদের এগেনস্টে কোনো কেস ফেস হয়েছে কিনা। না, কেস ফেস হয়নি, কেস ফেসের হুমকি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং যে কেসের হুমকি দিচ্ছে, আপনারা যাকে ভাবছেন সে নয়। আপনারা যাকে ভাবছেন মিসেস চক্রবর্তী, সে নয় কমপ্লিটলি। আমি এটা অ্যাবসলিউটলি জোর গলায় বলবো, কারণ যেটা সত্যি সেটা বলবো আমি। কেসের হুমকি এখানে অন্য কেউ দিচ্ছে, যাকে নিয়ে আমি আগে ভিডিওটা করব। এবং আপনাদের এটা জানতে হবে, এই যে কেস খেলা ইউটিউবে, সেটা এই ম্যাডাম আসার পরে কিন্তু স্টার্ট হয়নি, এটা খুব ভুল ধারণা। ম্যাডাম আসার অনেক আগে থেকে একজন, ঠিক আছে, যাকে আপনারা সাইকো বলছেন, আমি সাইকো বলবো না, আমি বলবো নোংরা, জাস্ট, ঠিক আছে, নোংরা, ঠিক আছে, একটা নোংরা মানুষ, ঠিক আছে। এই ব্যক্তি অনেক আগে থেকে শুরু করেছিল, তার নামে কেস দিয়ে তো মানে তাদেরকে টর্চার করা, তাদেরকে ইমোশনালি হ্যারেস করা, জাস্ট টু ফুলফিল হার ওন ইগো, পার্সোনাল ভেন্ডেটটা মানে মেটানোর জন্য। এই ব্যক্তি যে কি পরিমাণ যেতে পারে আজকে আমি সেটাই বলবো। তবে হ্যাঁ, একটা পার্টি বলবো, আরও আসবে, ঠিক আছে। এবার ভিডিওটাতে ঢোকা যাক। এবার এই আমার জীবনে এই চ্যাপ্টারটা কী করে শুরু হলো সেটা বলি, একটু না বললে চলবে না। আমি তখন পিএইচডি থিসিস লিখছি, তো তখন তো মোটামুটি আমার 2-1 বন্ধু যারা ক্লোজ ছিল, তারা কয়েকজন পিএইচডি কমপ্লিট করে পোস্টডকের জন্য ইউএসএতে চলে এসেছিলো। তো আমার একটু দেরি হয়েছিল, কারণ আমার তো বেসিক বায়োলজি, তো আমার একটু টাইম লেগেছিলো। তো তখন ওই যে লোনলিনেস থেকে যেটা হয়, ইউটিউব স্ক্রোল করতে করতে একদিন এই অনামিকাস জার্নির অনামিকার লাইভে গিয়ে আমি পৌঁছে যাই। তো তখন দেখছি যে প্রচণ্ড সে মানে কোনো একটা ব্যাপার নিয়ে ভীষণ বিরক্ত, ভীষণ ভয় পাচ্ছে, ভীষণ কি বলবো আতঙ্কে ছিল আর কি।
তো তারপরে দেখলাম পুরো লাইভটা, দেখে তো কিছু সেরকমভাবে বুঝতে পারিনি। তারপরে আস্তে আস্তে টুকটাক এদিক ওদিকের ভিডিও দেখে বুঝতে পারলাম যে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে এখানে, যারা মানে তখন তো বুঝতাম না যে মানে একটা জনার আছে কন্ট্রোভার্সি বলে। তখন দেখছি যে প্রচুর ক্রিয়েটার এরকম মানে কথা বলছে, এবং তারা এই দুজনকে নিয়ে কথা বলছে, মানে অনামিকা আর অনামিকার মেয়েকে নিয়ে, অনামিকা দিয়ে আর অনামিকাদের মেয়েকে নিয়ে কথা বলছে, এবং প্রচণ্ড গালি দিয়ে, মানে অশ্রাব্য গালিগালাজ দিয়ে হ্যাঁ ভিডিও করছে। তার মধ্যে জাসিমাও ছিল, আর আরও অনেকে ছিল, ঠিক আছে। তো তখন ভিডিওগুলো কিন্তু ওরকমই করা হতো, ঠিক আছে। এই যে মিলি চ্যাটার্জি ওয়াজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে এই অনামিকা আর অনামিকার মেয়েরকে নিয়ে প্রচুর প্রচুর নোংরা ভিডিওস করেছিল, ঠিক আছে। তাদের একটাই সমস্যা ছিল যে তারা হচ্ছে মানে যারা একটু খোলামেলা জামা কাপড় পরে তাদের এগেনস্টে কন্ট্রোভার্সি করছে। তখন এইসব কেয়া, মমিতা বসাকের মতো লোকজনও মানে প্রচণ্ড উঠছিল আর কি, দে ওয়্যার রাইজিং। তো সেই সময়টা ওই কন্ট্রোভার্সিটা তখন ওই ধরনেরই চলতো, যে যারা যারা মোটামুটি শরীর দেখাচ্ছে, যারা যারা একটু রিভিলিং জামা কাপড় পরছে, তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হতো। কিন্তু সেটাতে আমার কিছু যায় আসে না, মানে আমি তো মানুষকে জাজ করার মতো অনেক কিছু আছে, আমি তো পোশাক দিয়ে জাজ করবো এতটাও মূর্খ তো আমি নই, ঠিক আছে। মানুষকে জাজ করার মতো অনেক কিছু আছে, ব্যবহার আছে মানুষের সাথে, মানে আপনি যে পজিশনে বসে আছেন, আপনার যারা নিচে বসে আছে তাদেরকে আপনি কিভাবে ট্রিট করছেন, সিনিয়র্সদের সাথে আপনি কিভাবে ব্যবহার করছেন, আপনার রেসপন্সিবিলিটিস আপনি কীভাবে নেভাচ্ছেন, সোসাইটিতে আপনার কী কন্ট্রিবিউশন আছে, সেই সব ব্যাপার দিয়ে তো মানুষকে জাজ করা যায়, জামা কাপড় দিয়ে তো জাজ করা যায় না। তো এতটা শ্যালো মাইন্ডেড আমি ছিলাম না, তো আমার এইসব ফারাক পড়তো না। তো তো এটা একটা ব্যাপার ছিল। আর আমার মধ্যে একটা জিনিস ভীষণভাবে কাজ করে, সেটা হচ্ছে যে কেউ যখন মানে ধরুন একজনকে দলবদ্ধ হয়ে সবাই অ্যাটাক করছে, ঠিক আছে, সেটা আমি মেনে নিতে পারি না। তখন আমার মনে হয় যে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো, সে আমার শত্রু হোক, মিত্র হোক, ভুল ঠিক হোক, আমি আগে তার পাশে গিয়ে দাঁড়াবো, তারপরে বোঝা যাবে যে আমি তার পাশে দাঁড়াতে পারবো, কতক্ষণ আদৌ দাঁড়াবো কিনা সেটা পরে বোঝা যাবে, কিন্তু প্রথমে আগে আমি চলে যাবো দাঁড়াতে। তো সেটা হয়েছিল, আমি অনামিকাদের পাশে গিয়ে দাঁড়াতে শুরু করলাম, মানে শুরু করলাম ইন দ্য সেন্স তাকে সাপোর্ট করা শুরু করলাম, তাকে লাইভে সাপোর্ট করা শুরু করলাম, তার ভিডিও দেখতাম, তাকে কমেন্ট করতাম, এবং যারা যারা তার এগেনস্টে ফালতু ভিডিও করতো তাদেরকে মানে কথা শুনিয়ে আসতাম কমেন্ট বক্সে গিয়ে, ঠিক আছে। তখন তো আমার চ্যানেল ছিল না, আমি অ্যাজ আ ভিউয়ার ছিলাম, তো আমি কমেন্ট লিখে আসতাম। তো এইটুকু করলাম। তো তখন দেখলাম এই ব্যক্তিও এই অনামিকা দির সাথে কানেক্টেড হলো এই লাইভের থ্রুতেই। তো তারও বক্তব্য সেটা হচ্ছে যে এই অনামিকাদির এরকম মানে একটা কন্ডিশন, প্রথমত তো ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাও ভালো ছিল না, ভিডিওজ যে সেরকম ভিউজ নেই, এইসব করে আর কি তারও বেশ খারাপ লেগেছে। তো সেও আর কি তার সাথে জুড়েছে, কিন্তু এটা মানে এটা ফ্রম এক্সটেরিয়ার, ঠিক আছে, ইন্টেরিয়ারটা আলাদা, ঠিক আছে। অন্তর্নিহিত ব্যাপারটা আলাদা ছিল। অন্তর্নিহিত ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে যে এনার একটা মানে এনার একটা শখ, মানে মোস্ট টপ লেভেলে যে শখটা এনার আছে সেটা হচ্ছে যে উনি মানুষের মাথার উপরে বসে ছড়ি চালাবে, ঠিক আছে। এবং তার কথা মতো হ্যাঁ বসতে হবে, উঠতে হবে, কন্টিনিউয়াস তার ইগোকে স্যাটিসফাই করে যেতে হবে, হ্যাঁ, বলে যেতে হবে যে ওরে সাবাস বিশাল বড় চাকরি করো তুমি, হ্যাঁ, মানে এরকম তো মানে ভাবাই যায় না, মানে কল্পনার অতীত, এরকম একটা কন্টিনিউয়াস একটা ইগো স্যাটিসফ্যাকশন মোডে আপনাকে থাকতে হবে। তো এটা আমি কি করে বুঝলাম, ব্যাপারটা হচ্ছে যে প্রথম দেখাতো যে সে প্রচণ্ড শুভচিন্তক, মানে অনামিকাদির বিশাল বড় শুভচিন্তক, ওয়েল বিষয়, ঠিক আছে। তাকে বেশ জ্ঞান ঠ্যান দিত, এইটা করবে না, ওইটা করবে না, হ্যাঁ, ভায়োলেন্ট হবে না লাইভে বসে, এইসব অনেক কিছু বলতো, ঠিক আছে। কিন্তু আপেক্ষিকভাবে হচ্ছে যে যেটা সে চাইতো সেটা হচ্ছে তার মাথার উপর বসে ছড়ি ঘোরাতে, এবং অনামিকাদিকে দিয়ে একদম মানে কি বলবো, সে হচ্ছে এরকম একটা ফিল নেওয়ার চেষ্টা করতে যে সে হচ্ছে রাজা, আর হচ্ছে অনামিকাদি হচ্ছে সে তার ভৃত্য, এবং সেটা অনামিকা দিয়ে হোক না কেন, অনামিকাদিকে দিয়ে স্টার্ট। এবার বুঝুন, এবার ঘটনাটা ঘটলো কি, তো ওনার এই যে কি বলবো প্রবল ইচ্ছে, ঠিক আছে, মানুষের মাথার উপর বসে ছুরি ঘোরানো, সেটা অনামিকাদি পূরণ করতে পারলো না, কারণ অনামিকাদি তখন একজন ভিউয়ারের সাথে ভীষণ ক্লোজ ছিল, ভীষণ পরিমাণে ক্লোজ ছিল, এবং সেই ভিউয়ারের নাম হচ্ছে কবিতাদি, ঠিক আছে। এবং আমি সারনেমটা আমি ভুলে গেছি, কবিতাদি, ঠিক আছে। তো অনামিকাদি আর কবিতাদি ভীষণ ক্লোজ ছিল, এবং কবিতাদি অনামিকাদিকে ভীষণ মানে ভালোভাবে জিনিসগুলো বোঝাতো যে এইভাবে করবে, এইভাবে করবে না। তারপরে সত্যি কথা বলতে মানে
কি বলবো, মানে অনামিকাদি তো প্রচণ্ড হাইপার, ঠিক আছে। অনামিকাদি না চিন্তা ভাবনা না করে অনেক কিছু করতো সেই সময়, এখন বলছি না, সেই সময় অনেক কিছু করতো। তো সেই সময় তাকে কন্ট্রোল করা, বা মানে কন্ট্রোল করা ইন দ্য সেন্স মানে কী করলে ভালো হবে, কী করলে খারাপ হবে, চ্যানেলের জন্য কোনটা বেটার, ঠিক আছে, কী ধরনের ভিডিওস করা যায়, বা কী করে ভিউয়ার্স বেসটাকে টানা যায়, এগুলো কবিতাদি অনেকটা গাইড করে দিত, ঠিক আছে। আর কবিতাদির সাথে অনামিকাদির বন্ধুত্বই ছিল, মানে পিওর বন্ধুত্ব ছিল। তো আমি দেখতাম যে অনামিকাদির মেয়ের জন্মদিনে কবিতাদি গিফট পাঠাচ্ছে বা খাবার পাঠাচ্ছে, মানে এগুলো থাকতো। ইভেন ওষুধপত্র কিনেও পাঠিয়েছে, ঠিক আছে। তো এগুলো ছিল। তো হঠাৎ করে এই ব্যক্তি অনামিকাদির উপর ভীষণ খাপ্পা হয়ে গেল। তার কারণটা কারণটা হচ্ছে যে ওই যে মাথার উপর যে ছড়ি ঘোরানোর যে ইচ্ছেটা, সেটা তো পূরণ হলো না, কারণ মাথার উপরটা তো অলরেডি অকুপাইড। অনামিকাদি তো তার ক্রাউনটা অলরেডি কবিতাদিকে দিয়ে রেখে দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ নট কবিতাদি ছিনিয়ে নিয়েছে বা কিছু, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, যে হ্যাঁ সে আমার ভালো চায়, সে আমার বন্ধু, এরকম একটা ব্যাপার। তো এই ব্যক্তি তো অনামিকাদির মাথার উপর বসে তাকে চালনা করতে পারলো না। তো এই রাগটা যাবে কোথায়? এবার বলছি, যখন ইনি কারোর মাথার উপর বসে চালনা করতে পারে না, তখন সঙ্গে সঙ্গে সে প্রথম অ্যালিগেশন তার নামে কি দেবে? যদি সে মেয়ে হয় তাহলে তো ভাই আলাদাই লেভেল। সঙ্গে সঙ্গে সে চলে যাবে, সে হচ্ছে দেহ ব্যবসা করে। আর এখানে তো সোনায় সোহাগা, অনামিকাদি তো একটু রিভিলিং ড্রেস ফ্রেস পরে, তো সে অনামিকাদি দেহ ব্যবসা করে, কি সুন্দর। তো ঠিক আছে, এটা শুরু হলো। তো তার মাথায় হঠাৎ মানে তার একটা কি বলবো থট আসলো, একটা খুব সুন্দর একটা ইলিউশন আসলো যে অনামিকাদি হচ্ছে দেহ ব্যবসা করে, এবং তার সেটা আনমাস্ক করতে হবে। এবার তখন এই ব্যক্তির সাথে আমার 2-4টে কথাবার্তা হয়, কিন্তু ওই অনামিকাদির লাইভেই হতো, পার্সোনাল কন্ট্যাক্ট ছিল না, বা ফেসবুক ইন দ্য সেন্স ইনস্টাগ্রামে ছিল, তো পার্সোনাল কন্ট্যাক্ট সেভাবে ছিল না। হঠাৎ করে ও কি করলো, অরণ্য বলে আরেকটা ছেলে ছিল, সেও অনামিকাদির লাইভে যেত, তাকে অ্যাটাক করা শুরু করলো, এবং অনামিকাদিকে ফোর্স করতে থাকলো অরণ্যর এগেনস্টে যাতে ভিডিও নামায়। এগুলো সব কিন্তু তার মাথা প্রসূত। উনি যে সব কাণ্ড কারখানা করে রেখেছে না, এগুলো সব ম্যাক্সিমামটাই তার মাথা প্রসূত। আপনারা নার্সিসিস্টিক পার্সোনালিটি শুনেছেন? নার্সিসিস্টিক পার্সোনালিটি, তারা সবসময় নিজেরটাই ভেবেছে, কিন্তু সামনের মানুষটা বুঝতেই পারবে না যে আপনাকে সে চুজ করলো, আপনার সাথে বন্ধুত্ব করা হলো, আপনাকে ভালো ভালো কথা বলা হলো, আপনার ইমোশনটাকে কনসিডারেশনে নেওয়া হলো, হ্যাঁ, সেটাকে ফিড করা হলো, তারপর আপনি ইউজ হচ্ছেন, ঠিক আছে। আমি কিন্তু আমার কথা বলছি না, এখানে অনেকেই ইউজ হয়েছে। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য নার্সিসিস্টিক পার্সোনালিটির। ইউজ হচ্ছেন আপনি বুঝতেও পারছেন না। আবার যখন আপনি বুঝতে পেরে যাবেন যে আপনি ইউজ হচ্ছেন, তখন আপনার উপরেই গ্যাস লাইটিং করা হবে কন্টিনিউয়াসলি, আরোপ দেওয়া হবে যে ও বলেছিল, ও করতে বলেছিল, সবার কাঁধে দোষ চাপিয়ে সে একদম পরিষ্কার সতী নারী হয়ে বসে যাবে, সতী নারী বা সতী পুরুষ হয়ে বসে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটির একটা মানে এটাই হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য, ঠিক আছে। এইবার এই ব্যক্তিও এই চরিত্রেরই মানুষ, ঠিক আছে, এবং এটা এক্সট্রিম পর্যায়ে। এইবার কি হলো যে হঠাৎ করে অনামিকাদিকে জোর করলো অরণ্যের এগেনস্টে ভিডিও নামাতে, ঠিক আছে, ভিডিও নামাতে, এবং এই ব্যক্তি মানে মনে মনে জানতো ভালো করেই যে কবিতা এগুলো করতে দেবে না, অনামিকাদিকে এগুলো করতে দেবে না, কবিতাদি বাধা দেবেই। তখন কবিতাদি বাধা দেবেই, আর কবিতাদিকে ট্র্যাপে ফেলার ফন্দি এবার আটছে, ঠিক আছে। তখন আমার সাথে কন্ট্যাক্ট হয়, এবং বা কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, তখন আমি তখন ফ্যাসাদে পড়ি। এবং এখানে বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করবে যে তুমি ফ্যাসাদে পড়লে কেন। সেটার একটা মহান কারণ হচ্ছে এই ব্যক্তির বাবা করোনার সেকেন্ড ফেজে মারা যায়, ঠিক আছে। এবার এটা একটা বিশাল বড় একটা গ্রাউন্ড, যার জন্য আমি, বৈশাখী, সৌমি, এস সরকার সবাই আমরা মানে বোকা চু হয়েছি বেসিক্যালি। আই এম সরি বাট আই ক্যানট হেল্প ইট টুডে, ঠিক আছে, বোকা চু হয়েছি। তো
দেখুন আমরা সবাই তো মেয়ে, সবাই, এই যে 4 জনের নাম বললাম, 4 জন আমরা 4 জন, আমি 4 জনের নাম কেন বললাম, কারণ 4 জন আমরা রিলেটেড ছিলাম, আমাদের কথাবার্তা হতো, আমরা জানতাম। বাকি অনেকেই হয়েছে, তো তাদের কথা আর বলছি না। তো আমরা 4 জন এই ব্যাপারটা ইমোশনাল একটা জায়গা, যে এই ব্যক্তি তার বাবাকে 2019-এ করোনাতে হারিয়েছে, সেই জায়গায় এসে আমাদের আর কিছু বলার থাকতো না। আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা এই মানুষটির জন্য যা যা করতে হয় তা করতাম। আপনাদের হয়তো মনে হবে যে আমার চ্যানেলটা নতুন, একদমই না, আমার চ্যানেলটা বেশ পুরনো, 2 বছর পুরনো, এবং চ্যানেলটা খোলাই হয়েছিল এই মানুষটার জন্য, কথা বলার জন্য খোলা হয়েছিল। এই মানুষটার হয়ে কথা বলার জন্য চ্যানেলটা খুলেছিলাম আমি, এবং এই মানুষটার প্রকৃত স্বরূপটা আমি কোন দিন জানতে পারি জানেন? যেদিনকা আমি আমার নিজের প্রিন্সিপালস, নিজের এথিক্স, নিজের মরালসের নিচে নেমে গিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওটা কবিতাদির মেয়েকে নিয়ে করেছিলাম, যেটা মানে আমি নিজে ভাবতেও পারি না যে আমি কারোর সন্তানকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। অবশ্যই আমি কোনো খারাপ মানে কারোর সাথে ওই যেগুলো হয়, যে মানে যেগুলো কথাবার্তা বলে ওগুলো তো আমি কোনোদিন করবো না, ওরকম নয়। একটা ভায়োলেন্ট একটা কথা বলেছিলাম, আমি সেটা এখন বলছি না। তো আমি একটা ভিডিও করেছিলাম আমার এথিক্স, মরালস, প্রিন্সিপালসের নিচে নেমে গিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওটার এগেনস্টে 9টা ভিডিও নেমেছিল সেই ভিডিওটার এগেনস্টে। এবং এই ভদ্র মহিলা, এই ব্যক্তি আমার সাপোর্টে তখন একটা কথা বলেনি। এর যে চাকরটা আছে, এর ভৃত্যটা যে আছে, সেটা কমিউনিটি পোস্ট দিয়ে দায় সেরে দিয়েছে। তখন আমি বুঝলাম যে আমি কার জন্য করছি, যার জন্য আমাকে এত কথা শুনতে হলো। 9টা ভিডিও নামলো আমার এগেনস্টে। সব থেকে বড় কথা, 9টা ভিডিও নামা বা লোকের কথা শোনা নয়, আমাকে আমার মা বাবা যা শিখিয়েছে তার বাইরে গিয়ে, তার লিমিট ক্রস করে আমি আজকে যেটা করেছি সেটা এক্সট্রিম করে ফেলেছি। আর আজকে যদি আমি এই জিনিসটা করতে থাকি, তাহলে যে আমি আর কি করবো কোনো ধারণা ছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম একটু কেটে গেছিলো, যে এই যে আমি করলাম, যে আমার এথিক্স মরালসের বাইরে গিয়ে আমি একটা ভিডিও করলাম, আমি তখন ভাবলাম যে আমি এটা যে করলাম আজকে, পরবর্তীকালে আমি জানি না যে কী করব, আমি তো নিজেকে হারিয়ে ফেলছি। তো তারপরে আমি একটুখানি সরে আসলাম। কিন্তু এই ঘটনাগুলো ঘটার আগে 2-4টে ঘটনা আমি একটুখানি গ্লিমস দিই। সেটা হচ্ছে, এই ব্যক্তি যখন বুঝতে পারলো যে সে অনামিকাস জার্নিকে চালাতে পারছে না, অনামিকা দিকে চালাতে পারছে না, কারণ কবিতা দিয়ে আছে, তারও সাথে হচ্ছে সোমাস বিউটি লাইফের সোমা আন্টি ছিল, সুজাতা আন্টি ছিল, তো তারা এই জিনিসগুলো করতে দিচ্ছিল অনামিকা দিকে, এর ট্র্যাপে পড়তে দিচ্ছিল না। এর হয়ে গেল খুন গরম, ঠিক আছে, এর খুন গরম হয়ে গেল। এখন পাগলা হাতি হয়ে সব জায়গায় ছুটে বেড়াচ্ছে। তো ছুটে বেরিয়ে কি করেছে, সে হচ্ছে 11 জনের নামে সে কমপ্লেন ঠুকে দিয়েছে। ইউটিউবের 11 জন ক্রিয়েটারের নামে সে কমপ্লেন ঠুকে দিয়েছে, এবং তাদেরকে সে ভালো করে চেনে অবধি না, তার মধ্যে পারমিতা, সঞ্জয়, মুনকাই, মানে কে ছিল না, সবাই ছিল। আপনারা ভাবছেন তো এই যে কেসের গল্প আজকের না, অনেক দিন আগে, এবং তার শুরুটা এই ছোট লোকটা করেছে। এই ছোট লোকটা এখনো অবধি আমার মুখ থেকে খারাপ কথা কিছু বেরোয় না। ছোট লোক অনেক কম বললাম, কেন বলছি বুঝতে পারবেন আরও। এইবার তারপরে যখনই মোটামুটি লোকজন একটু ভয় পেয়ে গেছে যে সরকারি চাকরি করে, তা আবার WBCS অফিসার, ঠিক আছে, সে আবার নাকি 11 জনের নামে মানে কমপ্লেন করেছে, সবাই আর কি তার আশেপাশে গিয়ে একটুখানি তাকে কান্দা ফান্দা দিল, মানে সবাই তার সাইডে চলে গেল, ঠিক আছে। কিন্তু তখন শুধুমাত্র সোমাস বিউটি লাইফের সোমা আন্টি, সুজাতার ঘর সংসারের সুজাতা দি, অনামিকা দির সাথে কিন্তু ছিল, ঠিক আছে। এবং আমিও কিন্তু এই মহিলাকেই সাপোর্ট করছিলাম, কারণ ওই যে সবাই মিলে তখন মানে সুজাতা দি আর সোমা আন্টি হচ্ছে একে অ্যাটাক করছিল। মানে অ্যাটাকটা অনেকটাই কম, এ যা করতো অ্যাটাক তার অনেকটাই কম, কিন্তু আমি এর সাইডেই ছিলাম। আর ওই যে একটা ইমোশনাল জায়গা ছিল যে এই ব্যক্তির বাবা মারা গেছে রিসেন্টলি, ঠিক আছে, কথায় কথায় একটাই কথা বলতো, তোরা তো দেখিসনি
45 মিনিটে যখন পুরো শরীরটা পুড়ে ছাই হয়ে যায়, তোরা তো দেখিস নি, আমি দেখেছি, আমি সামনে দাঁড়িয়ে দেখেছি। আমার ভাই কিছু করতে পারে না, আমি আমার ভাইয়ের হাত ধরে ধরে করেছি। এইগুলো কথা বলে বলে কন্টিনিউ, মানে কন্টিনিউ রাত 3টে 4টে মানে হয়ে যেত, কি বলবো। যাই হোক, দেখুন বাবা তো আমাদেরও আছে। এবার ওই জায়গাটা না কি বলবো, ওভারলুক করতে পারিনি। আর আমার জীবনে যে আমার বাবার ভূমিকা কতটা, সেটা তো আমি কিছু বলে বোঝাতে পারবো না। যাই হোক, যেটা হলো সেটা হচ্ছে যে এইসব 11টা কমপ্লেন করে তার সুখ হলো না। সে এখন অনামিকার কবিতাকে জব্দ করবে। কি করে জব্দ করবে আপনি কাহিনীটা শুনুন, খালি আপনারা কাহিনীটা শুনুন। কবিতাদি অনামিকাদির বন্ধু, এরকমও না যে কবিতাদি ভিডিও করে, ঠিক আছে। তাকে জব্দ করার জন্য তার মেয়ের স্কুলে মেল করা হবে, এবং সেটার জন্য আমাদেরকে জোর দেওয়া হচ্ছে। আমাদেরকে মানে তখন বৈশাখী ছিল না, ঠিক আছে। সৌমিকে জোর করেছে কিনা করেনি আমি জানি না, কিন্তু আমাকে জোর করা হয়েছে, এস সরকারকে জোর করা হয়েছে, অরণ্যকে বলা হয়েছে, মোনালিসা বলে আরেকজন ছিল ভিউয়ার কাম ক্রিয়েটার, তাকে বলা হয়েছে। এতজনকে বলা হয়েছে যে মাস একটা মেল যাবে, সবাই মিলে কবিতাদির মেয়ের স্কুলে মেল করা হবে। এবং মেলের বিষয়বস্তু কি, এই কবিতাদি আর অনামিকাদি মিলে একটা ব্যবসা করে। কি ব্যবসা বুঝতেই পারছেন, ব্যবসা করে। এবং আপনারা কি এরকম একজনের মেয়েকে কি আপনাদের স্কুলে রাখবেন? এটা হচ্ছে তার বক্তব্য। মানে তার কাছে কিন্তু কোনো রকম কোনো প্রুফ নেই যে অনামিকাদি ব্যবসা করে, কবিতাদি তাকে হেল্প করছে, কোনো কিন্তু প্রুফ নেই, কোনো এভিডেন্স নেই, কোনো কিচ্ছু নেই। এগুলো সব কিছু তার ইলিউশন, মাথা প্রসূত। কিন্তু তাকে এটা মানে সে কি করছে, সে এই ব্যাপারটা ধরে সে মেল করতে হবে, এবং আমাদের উপর প্রচণ্ড প্রেশার দিয়েছিল। এইবার কি হয়েছে, ওই যে বলে না ভগবান বাঁচিয়ে দেয়, মোনালিসা অরণ্য মেল করেছে। আমি আর এস সরকার হাজার বলার পরেও মেল করিনি, মেল করব পাগল নাকি আমি? কারো পার্সোনাল ইগো স্যাটিসফ্যাকশনের জন্য একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করব? এদেরকে তো আমি আটকাতে পারছিলাম না। এরা তো এরা তো আটকাবে না, এ তো আটকাবে না। কিন্তু আমি নিজে ওই পাপের ভাগিদার আমি হব না, কোনো দিন হব না। একটা 11-12 বছর বয়সের একটা মাইনার মেয়েটি তখন মেল করা হলো, এবং আমি যখন করলাম না তখন থেকে আমার উপর ভীষণ রাগ, যে আমি সামনে থেকে খেলি না, আমি পেছন থেকে খেলি। আমি ভিডিও তখন 2-4টে যা করতাম ওর সাপোর্টে করতাম, কিন্তু তার মানে এটা নয় যে আমি কেস ফেস করে আমার নিজের সময় নষ্ট করব। আর এখন যেটা করি সেটাও তাই, আমি এখন অ্যাওয়ারনেস কিছু ক্রিয়েট করার জন্য, কিছু বোঝানোর জন্য, কোনো জায়গায় ভয়েস রেস করার জন্য ভিডিও করছি। তার মানে এটা নয় যে আমি কেস ফেসের মধ্যে জড়াতে চাই। কেস ফেস না করেও মানুষের মধ্যে অ্যাওয়ারনেস, মানুষের হয়ে কথা বলা বা প্রোটেস্ট করা যায়, সেটা আমার ব্যক্তিগত মতামত। কেন কেসে জড়াতে যাবে কেন? মানুষের আর খেদে কাজ নিয়ে অনেক কিছু প্রোডাক্টিভ করা আছে। তো আমি কমপ্লেন করিনি এবং মুখের উপর বলেছি যে আমি এর মধ্যে নেই, আমি পাগল নাকি আমি এরকম একটা বাচ্চা মেয়ের ক্ষতি করব? বলছে ক্ষতি কিসের? ওর মেয়ের জন্য তো অন্য বাচ্চাদের ক্যারিয়ার বা ফিউচার নষ্ট হতে পারে, আমাদেরকে এইভাবে বোঝানো হচ্ছে, ভাবতে পারছেন? এইবার যাই হোক, আমি করিনি। তারপর থেকে ও বুঝে গেছে যে আমাকে দিয়ে সব কিছু করানো যাবে না। হ্যাঁ, আমাকে দিয়ে এই ধরনের কাজ তো আমাকে দিয়ে করানোই যাবে না। তারপরে আমার সাথে একটু সাইড হয়ে তারপরে হচ্ছে শুধু অরণ্যের সাথে কথাবার্তা হতো। তারপরে তো অরণ্যের সাথে কথাবার্তা হতো, ওর সাথে শলা পরামর্শ হতো। যাই হোক, এবার অরণ্য তো বাচ্চা,
অরণ্যর একটা 21 বছর বয়স, এবার এর বয়স হচ্ছে তখন মোটামুটি ধরুন আমার থেকে বড়, ঠিক আছে। এবার আমার যদি এখন 33 হয় তাহলে বুঝতেই পারছেন 2 বছর আগের কথা। তো এবার বলি, এইবার হচ্ছে তখন শলা পরামর্শ হতো অরণ্যের সাথে, এবার কিন্তু কখনো অরণ্যকে থামানো হতো না, কখনো অরণ্যকে থামানো হতো না। থামানোটা হতো কোথায় বলুন তো, এই ইউটিউবে পাবলিকালি থামানো হতো, পার্সোনালি না। এবং সেটার আমি পুরো উইটনেস গ্যারেন্টি সহকারে বলতে পারি, কারণ আমি যখন ইয়েলে আসি তখন অরণ্য এখানে ছিল। অরণ্য আমার বাড়িতে একদিন এসছিল, আমরা মানে রান্নাবান্না করে খেয়েছিলাম, তখন এই ব্যক্তির কন্টিনিউ কল আসছিল, কখন ছাড়বি ভিডিওটা, কখন দিবি ভিডিওটা, তোর জন্য আমি এইটা করে দিলাম, তোর জন্য আমি ওটা করে দিলাম, এইভাবে পাগল করে দেওয়া হতো, জাস্ট পাগল করে দেওয়া হতো। অরণ্য একটা বাচ্চা ছেলে, 21 বছর বয়সের ছেলে, তাকে একটা 32-33 বছরের মেয়ে তাকে কন্টিনিউ তার মাথাটা সাবার করে দিল পুরো। আমি বলছি তো, আমি রান্না করছি, কন্টিনিউ ফোন আছে, তখন আমার ওর সাথে কথা হতো না, আমার ওর সাথে কথা হতো না, কারণ ও তো বুঝে গেছিলো যে আমাকে দ্বারা আমি তো ফ্রন্ট ফুটে খেলবো না। ফ্রন্ট ফুটে খেলবো কখন, যেটা দরকার আছে তখন। এইবার কি হয় যে হঠাৎ করে অরণ্য ওর সাথে মোটামুটি একটুখানি সাইড হয়ে যায়, ঠিক আছে। আমি তখন ইয়েলেই আছি, এবার ওর সাইড হয়ে যায়, মানে এইসবের মধ্যে অতটা থাকে না। তো তারপরে দেখতে পাচ্ছিলাম যে ওই দিক থেকে মানে সোমা আন্টি আর সুজাতা আন্টির থেকেও বেশ, মানে কবিতা দিক থেকেও বেশ অ্যাটাক আসছে, কারণ এত বড় ক্ষতি হয়েছে তো অবভিয়াসলি অ্যাটাক আসবে। তো তখন আমি চ্যানেলটা খুলি, আর চ্যানেলটা খুলে আমি ভিডিও করি, একটা দুটো ভিডিও করি, এবং একটা ভিডিও এমন করেছিলাম যেটা কবিতাদির মেয়েকে করেছিলাম, যেটা সত্যি, যেটা বললাম আর কি, সেটা সত্যি আমার ভুল ছিল, এবং তার এগেনস্টে 9টা ভিডিও নেমেছিল। এবং সেই সময় আমার হয়ে একটা কথাও সে বলেনি, ঠিক আছে। তো ঠিক আছে, সে বলেনি, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও সিলসিলা এখানে মিটে যায়নি, সে কন্টিনিউ আমাকে বলে যেত যে আমি বাঁচতে চাই না, আমার জীবনে কিছু নেই, হ্যাঁ আমার মাথার উপর ফ্যান ঘুরছে, এই ধরনের কথাবার্তা, তুই কিছু কর, বাঁচা আমাকে, এই সেই। আমি নিউ ইয়র্ক গেছি, আমার বন্ধুদের সাথে, আমাদের একটা ট্রিপ ছিল, 3টে দিনের জন্য গেছিলাম, 3টে দিন আমি শান্তিতে ঘুরতে পারিনি, কন্টিনিউ ফোন, ঠিক আছে। আমি তো তখন ফোন অত ধরিনি, বা আসার পরে বাপ রে বাপ। এবার বলি কবিতা দি, আমি জানি না তুমি আজকে আমার ভিডিওটা কোনোদিনও, তুমি আমার ভিডিওটা দেখবে কি না, কেউ তোমাকে পাঠালে খুব ভালো হয় আমার ভিডিওটা। দেখো, তোমার একটা লাইভ হয়েছিল মিসেস সঙ্গীতা চক্রবর্তীর সাথে, সেখানে তুমি অনেক কিছুই বলেছিলে, তোমার কষ্টটা তুমি বুঝিয়েছিলে, তুমি কতটা কষ্ট পেয়েছিলে আমি বুঝতে পারছি। তবে তোমাকে আমি আগেও বলেছি, অনেকবার আমি বলেছি যে এর মধ্যে আমি ছিলাম না, তোমার সাথে আমার ঝামেলা ছিল, ঠিকই, ঝামেলাটা এর জন্যই ছিল, কিন্তু আমি ছিলাম না। তবে তোমাকে আজকে একটা কথা বলি, তোমার আরও শুনতে খারাপ লাগবে, ভীষণ শুনতে খারাপ লাগবে। আর আপনাদের ভিউয়ার্সদের কথা বলছি, আপনারা ভাবতেই পারবেন না যে এতটাও নোংরা চিন্তাভাবনা করা যায়, ঠিক আছে। কিন্তু আমি এটা যাকে বলতে বাধ্য। হ্যাঁ, এটা ভিডিও টু ভিডিও নয়, এখানে ভিডিও টু ভিডিও কথা হচ্ছে না, কারণ ভিডিও টু ভিডিও কথা তো হয় না, এখানে তো সব কিছু পেছন থেকে খেলা হয়। তো তাই জন্য ভিডিও টু ভিডিও করবো, এইটা বললে আজকে যারা বলবে তাদের কথা আমি রাখতে পারলাম না, আর আমার তাদের কিছু যায় আসে না, আমাকে আজকে বলতে হবে। এইবার কথা হচ্ছে যে কবিতা দি একটা ভয়েস রেকর্ড আছে আমার কাছে, এবং সেটার শুধুমাত্র একজনই সাক্ষী, সেটা হচ্ছে সৌমি। আমি শুধু সৌমিকে পাঠিয়েছিলাম, কারণ আমি যখন শুনেছি না, আমি ভাবতে পারছি না যে একটা মানুষ এতটা নৃশংস হতে পারে। আমার হাত পা কাঁপছিল, কারণ এমনিতে আমার প্রচণ্ড রাগ, আমার অ্যাংজাইটি হয় তখন আমার হাত পা কাঁপে। আর আমি তখন একা ছিলাম, আমি তখন সৌমির সাথে কথা না বলে আমার হচ্ছিলই না। আমি সৌমিকে সঙ্গে সঙ্গে ফোন করে আমি বললাম যে দেখ, তোকে আমি একটা কল রেকর্ড পাঠাচ্ছি, কল রেকর্ড নয়,
একটা ভয়েস মেসেজ পাঠাচ্ছি, তুই তুই বল, মানে আমি তো আমার হাত পা আমার শুকিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ভয়েস মেসেজটার মধ্যে ছিল হচ্ছে তুই ভিডিও কর একটা, আর ভিডিওর মধ্যে বল যে বেশি বাড়াবাড়ি করলে কবিতাদিকে শাসাতে হবে আর কি। কবিতাদি শোনো, তুমি আজকের ভিডিওটা শুনো, কবিতাদিকে শাসাতে হবে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, ঠিক আছে, তাহলে তোমার যে 12 বছরের মেয়েটা অত্যন্ত সুন্দরী, বাচ্চা মেয়ে, একদম একদম, আর প্রচণ্ড ব্রিলিয়ান্ট। ফার্স্ট ছাড়া কোনোদিনও সেকেন্ড হয় না মেয়েটা, আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা ওই লাইভটা গিয়ে দেখতে পারেন সঙ্গীতা চক্রবর্তী চ্যানেলে, ঠিক আছে। বলছে যে ওই মেয়েটা যদি তুমি বেশি বাড়াবাড়ি করো, তোমার মেয়ের ছবি এই ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ট্রামে, বাসে, ট্রেনে লাগিয়ে দেওয়া থাকবে, এবং নিচে নাম্বার দেওয়া থাকবে সেই বাচ্চা মেয়েটির বাবার। সেখানে লেখা থাকবে যে যদি আপনারা হাতের সুখ এবং আপনারা আপনাদের যৌনাঙ্গের সুখ নিতে চান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে। আমি বিশ্বাস করুন আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু এত কিছু হয়ে যায় না, মানুষ জানতেও পারে না। এবার আপনারা বলতেই পারেন যে তারপরও তুমি কি করে তুমি এর সাথে মিশতে পারছো না। আমি মিশতাম না আমার সাথে। আমি অনেক দিন আগে বুঝে গেছি যে যখন আমি ভিডিওটা নামিয়েছিলাম ওর হয়ে আর আমার এগেনস্টে 9টা ভিডিও নেমেছিল, তখন আমি বুঝে গেছি। তারপরে এই যে নোংরামোগুলো চলছে, তারপর করেছে, প্রত্যেকবার বুঝেছি, কিন্তু বিশ্বাস করুন কোনোদিন সামনে এসে বলিনি, কারণ আমি শিখিনি যে একটা ভিডিও কলে কথা হচ্ছে বা একটা ফোন কলে কথা হচ্ছে বা একটা কনফারেন্স কলে কথা হচ্ছে, তার সার নিয়ে এসে বা তার বিষয়বস্তু নিয়ে এসে আমি এখানে ইউটিউবে প্রেজেন্ট করব। আর অনেকবার হয়েছে যে আমার আমি আর পারিনি, আমাকে বলতে হবে এখানে সামনে। এবার সৌমিকে নিয়ে অত্যন্ত নোংরা খারাপ কিছু কথাবার্তা বলেছিল, কিছু করতে চাইছিল, সেই সময় আমি কন্ট্রোল করতে পারিনি। আমি তখন কমিউনিটি পোস্ট দেওয়া শুরু করেছিলাম, সঙ্গে সঙ্গে ওর ওই চাকরটা চলে আসে আমাদের কাছে ভিক্ষা চাইতে, যে নিজেদের মধ্যে এইসব করিস না। কি নিজেদের মধ্যে যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইবার পরবর্তী ঘটনাটা হচ্ছে ডিক্টেটরশিপ, আর হচ্ছে কি যেন আরেকটা বলেছিল তো কথায়, একটা হচ্ছে ডিক্টেটর, একটা হচ্ছে ডাইরেক্টর। ডিক্টেটর আর ডাইরেক্টরের গল্পটা পরের দিন বলবো। এইবার আসি যে আমরা এখন কেন বলছি কথাগুলো। এখানে একটা বিশাল বড় পলিটিক্স চলছে, আপনারা ভাবতে পারবেন না, একটা বিশাল বড় পলিটিক্স চলছে। আপনারা মোটামুটি জানেন যে এই ঝামাইকে আমাদের মিসেস সঙ্গীতা চক্রবর্তী কিছুটা হলেও একটা ফ্যাসাদে ফেলেছে। তো তার বেসিক্যালি খড়দায় পোস্টিং ছিল, সেখান থেকে তাকে বার করে এনে তাকে পাঠিয়ে দিয়েছে নৈহাটি না কাছড়াপাড়া, এরকম কিছু একটা হবে, পাঠিয়ে দিয়েছে। এবং অ্যাকচুয়ালি তার ডিমোশন হয়েছে, কিন্তু সেই ব্যক্তি মানে না। সেই ব্যক্তি বলে যে আমি ওটা ছেড়ে দিয়েছি ওই প্রজেক্টটা, ঠিক আছে, যাই হোক। কিন্তু সে তো পার্সোনালি জানে যে তার পেছনে কীরকমভাবে হুড়কো গুজে আছে, সে তো জানে। এবং যে গুজে যে এখনও আছে, এবং সে যদি চু থেকে চা করে তাহলে যে তার চাকরিটা চলে যাবে, সে কিন্তু ভালো করে জানে। তো তাই জন্য আমাদের কাছে দুদিন আগে পিরিত করতে এসেছিল যে তোরা কোথাও কমেন্ট করিস না, তোরা কোনো ভিডিও করিস না,
তোরা প্রথমত তোরা সীমার লাইভে যাবি না, ঠিক আছে? আমরা তো আকাশ থেকে পড়েছি যে সীমার লাইভে যাব না কেন? সীমার সাথে কি আমাদের কি কোনো কন্টেন্ট নিয়ে কোনো কথাবার্তা হয় নাকি? আমরা জাস্ট মজা করতে যাই। আমাদের ওখানে অনেক ভিউয়ার্সদের সাথে কথাবার্তা হয়, মানে খুব ভীষণ ভালো লাগে কথাবার্তা বলতে, আর বেশ ভালো ভিউয়ার্সদের সাথে একটা ইন্টারাকশন করে করে বন্ধুত্বের মতো হয়ে গেছে। তো যাই, হ্যাঁ, তো আমরা কিছুতেই শুনছিলাম না। এবার তখন আমি না ভাবতে বসলাম ব্যাপারটা কি। ব্যাপারটা এইবার বুঝতে পারছি যে এই ছোট লোকটা, এই WBCS অফিসারটা, হ্যাঁ, আর এর যে চাকরটা আছে, ভিত্তটা, এদের প্রায় এক একজনের 10টা করে ফেক আইডি আছে। প্রায় এক একজনের 10টা করে ফেক আইডি আছে, এবং এই ফেক আইডি নিয়ে প্রত্যেকের লাইভে ঘুরে বেড়ায় এবং নোংরা থেকে নোংরা কমেন্ট করে। তার মধ্যে একটা হচ্ছে মুম্বাই কি রানী, যেটা দীপ্তি আন্টির লাইভে গিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট করছিল জয়াদিকে নিয়ে। জয়াদি, যদি তুমি ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে যাবে আজকে, ঠিক আছে? এইবার আরও আছে ইন্দু। সবাই বলবে তো যে ইন্দুর পেছনে আমি খুব লেগেছিলাম। হ্যাঁ, লেগেছিলাম। ও আমার থেকে ছোট, আমি ওকে বোঝাতে চাইছিলাম কিছু জিনিস। তবে যাই হোক, সেটা আমার এখন আজকে মানে ভিডিওর বিষয়বস্তু নয়। ইন্দুর জন্ম পরিচয়টাও ফেক আইডি দিয়ে হিলিয়ে দিতে ছাড়েনি এই ঝামাই। তো যাই হোক, এই ফেক আইডিগুলো দিয়ে এরা সব জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছে, কিন্তু লোকের কাছে তো এটা প্রমাণ করতে হবে, বিশেষ করে মিসেস সঙ্গীতা চক্রবর্তীর কাছে এটা প্রমাণ করতে হবে যে এরা দুটো কিচ্ছুতে নেই, এরা দুজন কিছুতে নেই। আর হঠাৎ করে কি হয়েছে যে বেশ 2 সপ্তাহ আগে আমাদের ইপো দিদি, টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা, একটা ভিডিও করে দিয়েছে যে আমি বৈশাখী আমরা এই ছোট লোকটার হয়ে নাকি আমরা প্রতিবাদ করছি বা আমরা খেলছি অ্যাকচুয়ালি। এবার এই যে বলেছি যে এই যে টক ঝাল মিষ্টি, এর মানে কি বলবো, লজিকের তো কোনো মা বাবা নেই, ঠিক আছে? মানে লজিকটা পুরো গুলে, মানে যে কোথায় যে পাঠিয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই। যে যাই হোক, আজকে আমার বিষয়বস্তু টক ঝাল মিষ্টি নয়, একটু ঝালই, ঠিক আছে? তো যাই হোক, সেই ভিডিওটা দেখার পর থেকে তার আবার পেছনে আবার হুড়কোটা গুজে গেছে যে এবার যদি ভাবে সবাই যে আমি এখনও ইউটিউবে খেলে বেড়াচ্ছি, যদিও সে খেলছে, আজও খেলছে, এখনও খেলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে খেলছে, হ্যাঁ, কিন্তু যদি মিসেস সঙ্গীতা চক্রবর্তী টের পেয়ে যায় যে আমি ফেক আইডি দিয়ে এখানে সেখানে কমেন্ট করছি, ঠিক আছে, সেটা যদি টের পেয়ে যায়, বেসিক্যালি বক্তব্যটা হচ্ছে তার মিসেস সঙ্গীতা চক্রবর্তীকে দেখাতে হবে যে আমি কোনো জায়গায় আমি ইনভলভ নেই। শুধু সঙ্গীতা চক্রবর্তী কেন, যারা ওর মানে কি বলবো, ওর থেকে উচ্চপদস্থ জায়গায় বসে আছে তাদেরকেও দেখাতে হবে, মানে ও যাকে রিপোর্ট করে তাদেরকেও দেখাতে হবে যে ও কোনোভাবে এই ইউটিউবের সাথে জড়িত নয়। এবং এই কারণেই এত কিছু হয়েছে, ওর যে ডিমোশন এইসব এই কারণেই হয়েছে এই ইউটিউবে এতটা পরিমাণ অ্যাক্টিভ থাকার জন্য। তো ইউটিউবের সাথেও কোনোভাবে জড়িত নয় সেটা প্রমাণ করতে হবে। তাই জন্য নিজের আইডি দিয়ে আসে না লোকজনের নামে কুৎসা রটাতে, ফেক আইডি দিয়ে আসে। ফেক আইডি দিয়ে এসে সরাসরি কারোর জন্ম পরিচয় চলে যায়, ঠিক আছে, সরাসরি কারোর মেয়ের সাথে কারোর ছেলেকে শুইয়ে দেয়, ঠিক আছে, তারপরে সরাসরি কাউকে লেসবিয়ান করে দিচ্ছে, কাউকে গে করে দিচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফেক আইডি দিয়ে করা হয়। এবার ফেক আইডি দিয়ে করলে সে ফেক আইডির দায়িত্বটা আমাদের ঘাড়ে কী করে চাপাতে হয় সেটার প্ল্যান পরিক্রমা করছিল, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি এটাই ব্যাপার যে ফেক আইডি দিয়ে খেলাটা আর হলো না। আমার এই ভিডিওটার পর থেকে ফেক আইডি দিয়ে খেলাটা আর হবে না।
প্রায় গুনে গুনে 10টা করে ফেক আইডি আছে এই দুটোর, ঠিক আছে? এবার আপনারা ভেবে দেখবেন যে একে কি বলা যায়, এর সাথে কি করা যায়। এবার মিসেস সঙ্গীতা চক্রবর্তী কতটা ইমপ্রেস হবে কতটা ইমপ্রেস হবে না সেটা তার ব্যাপার, আমি আমার কথা রাখলাম। বাট নেক্সট এপিসোড বা সিরিজের নেক্সট এপিসোড হচ্ছে কি জানো, ডিরেক্টর এইটা নিয়ে পরের দিন গল্প বলবো। ও হ্যাঁ, তার জিনিসটা ভুলেই গেছিলাম, ফেক প্রেগনেন্সি সেটা নিয়েও পরের দিন গল্প হবে। পরের দিন না হলে তার পরের এপিসোডে আবার গল্প হবে। যাই হোক, আপনারা জানাবেন।